নমস্কার। সবার সঞ্চালক সভাপতি সহ যারা উপস্থিত রয়েছেন, জেলার চেয়ারম্যান সহ কোর কমিটির কনভেনার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, এই সামনে যারা আছে বসে পড়ো না, দেখতে পাচ্ছে না তো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, জায়গা আছে তো। আমি সামনে এসে বলবো, সবাই দেখতে পাবে, বসে পড়ো। চন্দ্রনাথ সিনহা রয়েছেন আমাদের প্রার্থী, রয়েছেন লাভপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা, রয়েছেন নানুরের প্রার্থী বিধানচন্দ্র মাঝি, রয়েছেন রাজেন্দ্র প্রসাদ সিং, মোশাররফ হোসেন, অভিজিৎ রায়, উজ্জ্বল চ্যাটার্জি সহ শতাব্দী রায় বীরভূমের সাংসদ, বোলপুরের সাংসদ অসিত মাল সহ যার সমর্থনে আজকে এই সভা, ফাইজুল হক, কাজল শেখ, আমি তাকেও আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে এই রোদ গরমকে উপেক্ষা করে, এই ছেলেরা যারা আছে এই দিকটা চলে এসো, মহিলাদের দেখতে অসুবিধা হচ্ছে, এই ব্যারিকেডের মধ্যেখানে বার করে দিই, এদিকে এসো, নাহলে একটু পিছনে চলে যাও, জায়গা আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিপুল সংখ্যায় আজকে এই গরমকে উপেক্ষা করে আমার মায়েরা এসছেন, দিদিরা, নারী শক্তি, মাতৃশক্তি কারোর সাথে থাকলে তাকে কেউ কোনোদিন আটকাতে পারে না। এই হাসন বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 2021 সালে প্রায় 50,000-এর বেশি ব্যবধানে জিতেছিল। আমাদের লোকসভায় বোলপুর এবং বীরভূম দুটো লোকসভাতেই আমাদের ব্যবধান বেড়েছিল, কিন্তু তুলনামূলকভাবে 50,000-এর ব্যবধান আমাদের 38,000 হয়েছিল। এবার এই নির্বাচন প্রার্থীকে বা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। যারা গরিব মানুষকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, মানুষ আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিলে, শুধু দুবরাজপুরে আমরা গতবার পরাজিত হয়েছিলাম, এবার 11-0 তৃণমূলের পক্ষে হওয়া এই বীরভূম জেলা থেকে সময়ের অপেক্ষা। এবং হাসন বিধানসভা থেকে 50,000-এরও বেশি ব্যবধানে, আগের বারের ব্যবধান টপকে গিয়ে 50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে। এখানে আমাদের সবথেকে বড় সাফল্য, হাসন বিধানসভার এলাকার মধ্যে তারাপীঠ মন্দির পড়ছে। আমি আজকের সভা শেষ করে মায়ের মন্দিরে যাব, সেখানে সবার কল্যাণের স্বার্থে মায়ের কাছে মামাটি মানুষের হয়ে প্রার্থনা করব। মা কোনোদিন খালি হাতে আমাদের ফেরায়নি। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, যেটাকে আমরা টিআরডিএ বলি, তারাপীঠ সহ রামপুরহাট 2 নম্বর ব্লকের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করে এই ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবথেকে বড় সাফল্য। তারাপীঠ মন্দিরে প্রচুর মানুষ প্রতিদিন আসেন। তারাপীঠে শ্মশান, দ্বারকা নদীর উপর সংস্কার হয়েছে, তৈরি হয়েছে ইলেকট্রনিক চুল্লি, নদীর 2 পাড় ধরে সৌন্দর্যায়ন হয়েছে, সাধু সন্তদের জন্য থাকার ঘর তৈরি হয়েছে, সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে ডেকুরিয়া গ্রামের মোড় পর্যন্ত
4 লেন রাস্তা তৈরি করা হয়েছে। এর সাথে ব্রাহ্মণী নদীর উপর দুনি গ্রামের কাছে প্রায় 300 মিটার দৈর্ঘ্যের ভাঙলা সেতু নির্মাণ হয়েছে। এর ফলে ভাঙলা গোপালপুরের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে করুণ অবস্থায় পড়েছিল। ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন, ডাক্তার নিয়োগ করা, বেডগুলিকে সংস্কার করা, আগে মানুষ গেলে সাধারণ চিকিৎসার জন্য রামপুরহাটে যেতে হতো। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণ আমাদের সরকার করেছে। রামপুরহাট 2 নম্বর ব্লকে পলিটেকনিক কলেজ হয়েছে। সারা বিধানসভা জুড়ে প্রায় পথবাতি লাগানো থেকে শুরু করে মণিসেবা মোড় থেকে তারাপীঠ হয়ে চন্দ্রপুর পর্যন্ত 4 লেন রাস্তা তৈরি হয়েছে। এবার প্রার্থী পরিচিতি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তৃণমূল কংগ্রেসের একদম অত্যন্ত উৎসাহী, সক্রিয় এবং মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ কাজল শেখকে তৃণমূল হাসন থেকে দাঁড় করিয়েছে, যিনি নিজে কেন্দ্র সরকারের এসআইআর প্রক্রিয়ার এই বৈষম্যের আচরণের শিকার হয়েছেন। তার নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে বীরভূম জেলার একাধিক উন্নয়ন তিনি করেছেন। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জলের পরিষেবায় ব্যাপক উন্নয়ন বিগত দিনে জেলা পরিষদের তরফ থেকে হয়েছে। এখানে বিজেপির যে প্রার্থী, তার নাম নিখিল ব্যানার্জি। মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, হুমকি দেওয়া এবং দাঙ্গা বাঁধানো ছাড়া আর তিনি কিছু করেননি। মানুষ চেনে না, মানুষ জানে না এবং মানুষের সাথে কোনো পরিচিতি নেই। আমি পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে হাসপাতালের উন্নতিকরণ, পলিটেকনিক কলেজ, টিআরডি এর একাধিক সাফল্য সমূহ আপনাদের কাছে উপস্থাপিত করেছি। আমি মায়েদের অনুরোধ করব যে বিজেপি যখন প্রচার করতে আসবে, এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করে রাখুন। আমি হাসন বিধানসভায় আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, কন্যাশ্রী, খাদ্য সাথী, পথশ্রীতে কত রাস্তা হয়েছে, কতজন বাড়ি পেয়েছে, তার খতিয়ান আপনাদের কাছে তুলে ধরব। রামপুরহাট 2 নম্বর ব্লকের 9টা অঞ্চল আর হাসনের 6টা অঞ্চল নিয়ে এই হাসন, রামপুরহাট 2 এর 9টা আর নলহাটির 2টো, 11টি অঞ্চল নিয়ে এই হাসন বিধানসভা। আমি চ্যালেঞ্জ করছি, আমি এখানে আমাদের সরকারের রিপোর্ট কার্ড আপনাদের দেব। হাসনের উন্নয়ন আপনাদের সামনে দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, খাদ্য সাথী দেব। বিজেপির প্রার্থী সহ বিজেপির নেতাদের চ্যালেঞ্জ, যদি আপনারা পারেন হাসনের কোনো একটা মাঠ বেছে নিন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, একদিকে আপনি থাকবেন আর একদিকে আমাদের প্রতিনিধিরা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর বীরভূমের জন্য কি করেছে, আর নরেন্দ্র মোদী 12 বছর ক্ষমতায় এই বীরভূমের জন্য কি করেছে। যদি পরিসংখ্যান আর তথ্যের নিরিখে লড়াই করতে পারে, লেজে গোবরে করে এদের মাঠে বার করব, না হলে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম প্রধানমন্ত্রী নাকি 9 তারিখ সভা করতে আসবেন, বোলপুরে বা সিউড়িতে কোথাও একটা সভা করবে। আসুন, বাংলায় আপনাকে স্বাগত, কিন্তু ভোট হলেই আপনারা পরিযায়ী পাখির মতো আসেন,
ভোট শেষ হলে টাটা বাই বাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর খুঁজে পাওয়া যায় না। আমার চ্যালেঞ্জ মোদিজি, আপনি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা, আপনাকে চ্যালেঞ্জ রইল, আপনি 9 তারিখ যখন আসবেন, গত 5 বছরে আপনার সরকার বীরভূমে কটা মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডারে সহায়তা করেছে, কটা গরিব মানুষের মাথার উপর বাড়ি দিয়েছে, কটা গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা পৌঁছেছে। যদি আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা মানুষের জন্য 1 পয়সার বাড়ির ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন, রাস্তার ক্ষেত্রে 1 টাকার অবদান রেখেছেন, যদি প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা বীরভূমের 100 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে আপনার কেন্দ্রের সরকার 5 টাকা পৌঁছে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে প্রচার করতে কোনোদিন আসবো না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। মায়েরা যখন বিজেপি আসবে তখন জিজ্ঞেস করবেন, আজ থেকে 10 বছর 12 বছর আগে, এরা ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল আর আজকে দাম কি? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 1000 টাকা পার ব্ল্যাকে বিক্রি হচ্ছে। 2000, 2500, 3000। রেলের প্ল্যাটফর্ম টিকিট 5 টাকার টিকিট আজকে 30 টাকায় বিক্রি হচ্ছে। গরুর দুধ লিটার প্রতি দাম ছিল দুধের 27 টাকা, 26 টাকা, 28 টাকা, সেই দুধের দাম এখন প্রায় 65 টাকা, 64 টাকা লিটার। চা পাতার দাম ছিল 140 টাকা কেজি, সেই চা পাতা এখন 370 টাকা কেজি। আপনারা জিরে পাউডার ব্যবহার করেন, খাবার সময় রান্নায় জিরে দেন, সেই জিরের দাম ছিল 138 টাকা কেজি, আজকে 2026 এপ্রিল মাসে জিরের দাম 350 টাকা কেজি। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 25 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 38 টাকা লিটার। মাছ, মাংস, ডিম, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সর্বত্র ঊর্ধ্বমুখী, আকাশ ছোঁয়া। একদিকে মোদী সরকার 400 টাকার গ্যাস 1000 টাকায় বিক্রি করে আপনার পকেট কেটে আপনাকে সর্বশান্ত করে আপনার থেকে টাকা নিচ্ছে, আর অন্যদিকে মামাটি মানুষের জনদরদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1500 টাকা দিচ্ছে। আমরা দিয়েছি আর ওরা কেড়েছে। বিজেপি যদি কোথাও জিতেছে, আপনারা যদি আমাকে দেখাতে পারেন যে দিল্লিতে 12 বছর মোদী সরকার ক্ষমতায় একটা 10 পয়সার বাড়তি কাজ কোথাও এরা এনেছে, চলে যান দুবরাজপুরে, বিজেপির বিধায়ক জিতেছিল, আমাকে যদি দেখাতে পারেন বাড়তি 10 পয়সার প্রজেক্ট কেন্দ্র সরকার দুবরাজপুরের জন্য দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি দেখাতে পারেন যেখানে এরা জিতেছিল 100 দিনের শ্রমিকেরা টাকা পেয়েছে, আমি রাজনীতি করব না। গরিব মানুষের 100 দিনের টাকা মমতা ব্যানার্জির সরকার দিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। এই বীরভূম তারাপীঠ পর্যটনের জায়গা, সারা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসে মা তারার মন্দির পরিদর্শন করতে, মায়ের দর্শন করতে। সেখানে আজকে এলপিজি গ্যাসের সংকটে হোটেলগুলো প্রায় বন্ধ হতে চলেছে, রান্না বান্না বন্ধ, খাবারের দোকান সংকটের মুখে পড়েছে। তার কারণ গ্যাস আজকে ব্ল্যাকে বিক্রি হচ্ছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের বলছি, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে কেন্দ্র সরকার কোনো সাহায্য করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের সরকার 1,15,000
গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা এই বীরভূম জেলায় করেছে, যার মধ্যে 11,000-এর উপর মানুষ খালি হাসন বিধানসভা থেকে বাড়ি পেয়েছে। মায়েরা যারা আছেন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে খালি হাসন বিধানসভা থেকে 84,000 মায়েরা, দিদিরা, বৌদিরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে খালি হাসন বিধানসভা থেকে। আর বীরভূম জেলা থেকে 8,04,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের সরকার বাংলা জুড়ে প্রায় 2,40,00,000 মায়েদের 30-32,000 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। সাধারণ পরিবারের মায়েরা পাচ্ছেন 1,500, তপশিলি, জনজাতি, মূলবাসী তারা পাচ্ছেন 1,700। একজন পরিবার যদি মাসে 1,500 টাকা পায়, তার মানে বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। যারা ভোট চাইতে আসছে বিজেপির প্রার্থী, তাকে জিজ্ঞেস করবেন যদি 12 বছরে 9 পয়সা আপনার অ্যাকাউন্টে দিয়ে থাকে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন, আমার বলার কিছু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর, গত 5 বছর লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আগামী 5 বছর আবার সরাসরি 90,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আর আমাদের নেত্রীর অঙ্গীকার, প্রতিজ্ঞা, আমরা যতদিন সরকারে ক্ষমতায় থাকব বাংলায় মহিলারা, মায়েরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনাদের লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবে না। এর সাথে হাসন বিধানসভা থেকে খাদ্য সাথীতে প্রায় 1,98,000 জন বিনামূল্যে রেশন পাচ্ছেন প্রতি মাসে। যুব সাথী প্রকল্পে যারা যুব সাথী নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, বলেছিল যুব সাথী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে কিন্তু কোনোদিন হবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে আর মার্চে টাকা পেয়ে গেছেন। হাসন বিধানসভা থেকে 26,960 জন যুব সাথীতে মাসে 1,500 টাকা পেয়েছেন। আর 2,62,000 জন যুবক যুবতী এই বীরভূম জেলায় যুব সাথীতে 1,500 টাকা করে ইতিমধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে 62,000 জন চিকিৎসার সুবিধা পেয়েছেন সরকারের তরফ থেকে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে 1,33,147 জন আপনারা কন্যাশ্রীতে উপকৃত হয়েছেন বোনেরা। পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4 গত 3 বছরে হাসন বিধানসভা থেকে 62টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 100 কিলোমিটারের বেশি রাস্তা, আর খরচ হয়েছে প্রায় 40 কোটি টাকার উপর। এই টাকা আমাদের সরকার দিয়েছে। খালি বীরভূম জেলায় গত 3 বছরে 800-র উপর রাস্তা, প্রায় 600 কোটি টাকা খরচা করে আমাদের সরকার দিয়েছে, যার মধ্যে 10 পয়সার কোনো অবদান মোদী সরকারের নেই। আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি বিজেপি কোথাও দেখাতে পারে যে এদের কোনো অবদান আছে মানুষের উন্নয়নের স্বার্থে, আমি আপনাদের কাছে আর তৃণমূলের প্রার্থীর হয়ে আবেদন করতে আসবো না। আমার চ্যালেঞ্জ। আমি একই সাথে আপনাদের বলবো, ভোট আপনাদের 23 তারিখ। লাইনে দাঁড়িয়ে গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী 5 অঙ্গীকার 10 অঙ্গীকারের কথা বলেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে 12 দিন আগে আমাদের দলের কার্যালয় থেকে দলের ইস্তাহার প্রকাশ করে 10 অঙ্গীকার বা প্রতিজ্ঞার কথা বলেছে। আমি 5টা অঙ্গীকার আপনাদেরকে বলবো। তার মধ্যে প্রথম অঙ্গীকার, মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। দ্বিতীয় অঙ্গীকার, যত পরিবার রয়েছেন সবার বাড়িতে
আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। এটা আমাদের দ্বিতীয় অঙ্গীকার। আমাদের তৃতীয় অঙ্গীকার বা তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে ব্লকে ব্লকে স্বাস্থ্য শিবির তৈরি করে গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, একইভাবে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে, এই 2026 থেকে শুরু হবে। আমাদের চতুর্থ অঙ্গীকার, তিনটা কি বললাম? এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ অঙ্গীকার, যত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন, কাজল শেখ জিতলে আগামী দিন কাজল শেখের হাত ধরে এই হাসনে যত বার্ধক্য ভাতার আবেদন জমা পড়েছে বা আগামী দিন পড়বে, এই বছর আগামী ডিসেম্বর মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে। আমাদের চতুর্থ অঙ্গীকার। আর আমাদের পঞ্চম অঙ্গীকার, যত গরিব মানুষ রয়েছে যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যারা বাড়ির জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, এখানে 1,12,000-এর বেশি গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে, কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। আগামী দিন বাংলার যত গরিব পরিবার রয়েছেন যাদের মাথার উপর ছাদের দরকার, যারা আবেদন নিবেদন জমা করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে, কেন্দ্র সরকার দিক আর না দিক। আমাদের পঞ্চম অঙ্গীকার, আজীবন লক্ষ্মীর ভান্ডার, নলবাহিত পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য শিবির, বার্ধক্য ভাতা আর সবার জন্য বাংলার বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, শপথ, প্রতিজ্ঞা। বিজেপি গরিব মানুষকে কিভাবে অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে আপনারা দেখেছেন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালো লাগে, তাই না? তিনি খুব ভালোবাসেন মানুষকে লাইনে দাঁড় করাতে। কখনো নোটবন্দির নামে হঠাৎ মনে হলো মর্জি মাফিক ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি, মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে লকডাউন, মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এলপিজি সংকট, মানুষ লাইনে। লাইনে দাঁড়িয়েই কিন্তু লাইনের বিরুদ্ধে জবাবটা 23 তারিখ দিতে হবে। গরম পড়লেও, কষ্ট হলেও, ঝড় জল বৃষ্টি হলেও। জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপতে হবে যে জোড়া ফুলের বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আর গুজরাটে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি যতটুকু আমার সামর্থ্য রয়েছে, আমার লোকসভা কেন্দ্রে আমি যেভাবে প্রত্যেকটা বিধানসভা আমার লোকসভার অন্তর্গত, আমি বৃহত্তর পরিবারের মতো বুক দিয়ে আগলে রেখেছি। এই হাসন বিধানসভাকেও আমি আগামী দিন বুক দিয়ে আগলে রাখবো। উন্নয়নের সার্বিক দায়িত্ব, দায়ভার আমার। কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। যাদের নাম কাটা গেছে কেউ চিন্তা করবেন না, অনলাইন অ্যাপিল ফাইল করা হচ্ছে। আজকে 4 তারিখ, আগামী পরশুদিন 6 তারিখ আবার সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলার শুনানি রয়েছে। আমরা মাঠে ঘাটে, ময়দানে, পার্লামেন্টে, কোর্টে, সর্বত্র এসআইআর নিয়ে লড়াই করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে নিজে দাঁড়িয়ে সওয়াল করেছে।
লড়াই করেছেন। যাদের নাম কাটা গেছে চিন্তা করবেন না, সবার নাম অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য আমাদের পঞ্চায়েত স্তরে যারা দায়িত্বে রয়েছে তাদের সকলের সাথে আমার কার্যালয় প্রতিনিয়ত যোগাযোগে আছে। কালকে বীরভূম থেকে একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি সন্ধেবেলায় গিয়ে এই পর্যালোচনাগুলো করি, কোথা থেকে কত অ্যাপ্লিকেশন জমা পড়লো, কাদের নাম বাকি রয়েছে, কাদের নাম এখনো উঠেছে, কাদের নাম ওঠেনি। আপনারা দেখবেন আমি যেখানেই থাকি সূর্যাস্তর আগে কলকাতা ফিরি, তার কারণ আপনাদের হয়ে এই কাজটা সারা সন্ধ্যেবেলা রাত্রিবেলা ধরে আমি করি, আবার পরের দিন সকালবেলা প্রচার করি। চিন্তা করবেন না, কিন্তু সবাইকে সমষ্টিগতভাবে লড়তে হবে। আর বিজেপি যদি কোনো বুথে জেতে, এরা জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। তৃণমূল চাক আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। আমরা আসার আগে এই রামপুরহাট, হাসন, মুরারাই, নলহাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে বীরভূমের কি পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন, আর আজকে পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, প্ল্যাকার্ডগুলো নামাও, দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ডগুলো নামাও, অনুরোধ করব। যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই উন্নয়নের কর্মযজ্ঞ যাতে অব্যাহত থাকে, তাই মামাটি মানুষের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, স্নেহ ধন্য কাজল শেখকে, ফয়জুল হক তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন এমন ভাবে চারিদিকে জোড়া ফুল আর সবুজ আবির, যেন চারিদিকে যেদিকে চোখ যাবে খালি জোড়া ফুল আর জোড়া ফুল। ব্যালট বাক্স খুললেই যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। যারা আমাদের টাকা আটকে রেখেছে, যেভাবে আমাদের সাথে বেইমানি করেছে, একইভাবে তাদের জবাব দিতে হবে। রিমোট কন্ট্রোলের মতো যখন মনে হয়েছে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, যখন মনে হয়েছে জলের টাকা বন্ধ, যখন মনে হয়েছে রাস্তার টাকা বন্ধ, যখন মনে হয়েছে বাড়ির টাকা বন্ধ, দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বাংলার মানুষের অধিকার বন্ধ করেছে। তাই তাদের হাতে রিমোট কন্ট্রোল থাকলে আপনার হাতে ইভিএম এর বোতাম আছে। তাদের হাতে রিমোট কন্ট্রোলের বোতাম, আর জনসাধারণের কাছে, আমাদের গণদেবতার কাছে, জনতার কাছে রয়েছে ইভিএম এর বোতাম। রিমোট কন্ট্রোলের জবাবটা আগামী দিন ইভিএম এর বোতাম টিপে দেবেন, আর এমন ভাবে জবাব দেবেন যারা আমাদের নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল। মনে আছে সোনালী খাতুনের কথা? তার মা বাবার নাম রয়েছে এখানে ভোটার লিস্টে, বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস লড়াই করে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনেছে, বাধ্য হয়েছে বিজেপি ফিরিয়ে আনতে। নরেন্দ্র মোদী শেষ কথা বলে না, শেষ কথা মানুষ বলে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, ইসাই, সবার পাশে আমরা বিশ্বাস করেছি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বীরভূমের মাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, তাকে অপমান করেছে বিজেপি। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি, অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছে বিজেপি। আপনি ভাবুন এরা কোথায় গেছে। আজকে 70টা এমএলএ নিয়ে কে মাছ খাবে আর কে মাংস খাবে, কে ডিম রান্না করবে আর কে তরকারি দিয়ে রুটি খাবে, বিজেপির নেতারা ঠিক করছে।
কারা মাছ খান, মাংস খান, ডিম খান, একটু হাত তুলুন তো, হাত তুলুন। সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো বিভিন্ন জায়গায় বিজেপির হাড়মাত জল্লাদগুলো উত্তর ভারতের কৃষ্টি সংস্কৃতি বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছে মাছ মাংস দোকান বন্ধ করে দিতে হবে। প্রধানমন্ত্রী নিজের সভা থেকে বলেছেন যারা মাছ খায় মাংস খায় তারা মুঘল। আমি তো আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। আপনারা বেশি করে খাবেন। আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, কি রঙের জামা পরবো, কার সাথে কথা বলবো, দুপুরে কি দিয়ে ভাত খাবো, মাছ খাবো না ডিম খাবো না মাংস খাবো, বিজেপির দাদারা ঠিক করবে, দিল্লি থেকে দালালি করে নিদান দেবে। বাংলা চালাবে বঙ্গবাসী, বাংলার মানুষ, বীরভূমের ভবিষ্যৎ ঠিক করবে বীরভূমের মানুষ, এই মাটির মানুষ। দিল্লির দাঙ্গাবাজ আর গুজরাটের বহিরাগতরা বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না। আমরা মরে যাব, তাও বশ্যতা স্বীকার করব না। আমরা রক্ত দিতে রাজি, প্রাণ দিতে রাজি, তাও মেরুদণ্ড বিক্রি করব না। যদি এই মাথা নত করতে হয় মা তারার সামনে করব, প্রবীণদের সামনে করব, মায়ের সামনে করব, বাবার সামনে করব, মা কালীর সামনে করব, আল্লাহর সামনে করব, সর্বশক্তিমানের সামনে করব। কিন্তু বিজেপির গদ্দারদের কাছে মাথা নত হবে না, যত প্রহার করার করুক। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। বাংলায় চতুর্থবার মামাটি মানুষের সরকার, সময়ের অপেক্ষা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন এদের সরকার থাকছে না, সেই জন্য ভোটে চুরি শুরু করেছে এরা। আগামী দিন লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার যখন দিল্লিতে তৈরি হবে, নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ। আমাদের 2 লক্ষ কোটি টাকা বিজেপি আটকে রেখেছে, 3 মাসের মধ্যে সেই টাকা নিয়ে আসবো। আর এক একটা বিধানসভায় যদি 2 লক্ষ কোটি টাকা করে আটকে থাকে, তাহলে ভাবুন কয়েকশো কোটি টাকার আরো উন্নয়নের প্রজেক্ট প্রত্যেকটা বিধানসভায় আমরা করতে পারবো। এবং আপনাদের এখানে দীর্ঘদিনের দাবি, মারগ্রাম থেকে তারাপীঠ যোগাযোগ স্থাপনের জন্য নদীর উপর সেতু এবং তার সাথে ব্রাহ্মণী নদীর উপর এখানে 200 মিটার একটা সেতু, দেবগ্রাম সেতু যেটাকে বলে, এটা হলে মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, রামপুরহাট ও হাসনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে। আমরা আগামী দিন 50,000-এর বেশি ভোটে জেতাতে হবে এবং এই দুটো দাবিকেই আমাদের সরকার আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যত দ্রুত সম্ভব অগ্রাধিকার দিয়ে দেখবে এবং যথাযথভাবে কাজ শুরু করবে, আমি কথা দিয়ে গেলাম। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, প্রণাম, সালাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, মায়েদের প্রণাম, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, অনুজ সমবয়সী সতীর্থ যারা আছেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।